গাদ্দাফির পতনের পর লিবিয়া আর দাঁড়াতে পারে নাই, সাদ্দামের পতনের পর ইরাক আর উঠে দাঁড়াতে পারে নাই। ইরান যেভাবে জবাব দিয়েছে এবং ইরান যেভাবে বলতে গেলে পুরো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেরও চোখ খুলে দিয়েছে, তাহলে কেন আরব দেশগুলো এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে এককভাবে নির্ভর করে তাদের এখানে ঘাঁটি রাখতে দিবে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান সাম্প্রতিক সময়ের ইতিহাসে, অর্থাৎ গত যদি আমরা 3-4 দশকের হিসাব করি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলা ইরানের মতো এতটা সাহস আর কোনো রাষ্ট্র দেখাতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। এবং তাদের এই যে সাহস, সেই সাহস এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে এখন কিন্তু বিশ্বের অন্যান্য দেশেরও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে ভয়টা ছিল, সেই ভয়টা কেটে গেছে। সেটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর হোক বা অন্য দেশগুলোর হোক, প্রত্যেকটা দেশেই কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আর আগের মতো অত ভয়ের অবস্থান নেই। সবাই কিন্তু এখন এক ধরনের সাহস পেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান যেভাবে জবাব দিয়েছে এবং ইরান যেভাবে বলতে গেলে পুরো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেরও চোখ খুলে দিয়েছে, সেটি কিন্তু একটা নতুন বার্তা দিচ্ছে এবং তার প্রভাব এরই মধ্যে শুরু হয়ে গেছে। কেন বলছি? যে এই যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির মধ্যে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে এবং ইরান কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে তাদের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল, এবং জবাবে কিন্তু ঠিক আরও একটি সেইখানে ইরান মানে হাইফাই, কিন্তু যে ইসরায়েলের হাইফাই, সেইখানে কিন্তু ঠিক তাদেরও একটি পেট্রোকেমিক্যালে মিসাইল হামলা চালিয়েছে ইরান। অর্থাৎ তারা বলেছে যে যে হামলা হবে তার জবাব সেভাবেই দেওয়া হবে, প্রয়োজনে আরও জোরালোভাবে দেওয়া হবে। এবং যুদ্ধবিরতির মধ্যে যখন এই পরিস্থিতি তৈরি হলো এবং পাল্টাপাল্টি হামলা হলো, তখন ইরান যখন ইসরায়েলে হামলা করেছে বা ইসরায়েল ইরানে হামলা করেছে, সে সময় আবার ইরানের সমর্থনে ইসরায়েলের উপরে কিন্তু হুথি বিদ্রোহীরা তারা কিন্তু মিসাইল হামলা করেছে এবং তারা বলেছে যে বাবেল মানদেব যেই প্রণালী, সেই প্রণালীতে ইসরায়েলের জাহাজ চলতে পারবে না। এটি কিন্তু হুথি বিদ্রোহীরা সেটি হুঁশিয়ারি দিয়েছে এবং তারা বলেছে যে ইসরায়েলের জাহাজ সেখানে প্রতিহত করা হবে। তার মানে দেখেন যে এই যে যুদ্ধবিরতি চলছে এবং মানে যে চুক্তির জন্য যে আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যেই, সেই যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু এই কাজগুলো হয়েছে। এবং দেখেন যখন এই হামলাটি হলো, ইসরায়েল এবং ইরান যখন পাল্টাপাল্টি হামলা করলো, তখন কিন্তু 24 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এমন বক্তব্য দিলেন আর এমনভাবে প্রতিক্রিয়া দেখালেন যে শেষ পর্যন্ত দুই পক্ষই কিন্তু যুদ্ধটা বন্ধ করেছে, হামলাটা বন্ধ করেছে। এবং যেটি দেখা যাচ্ছে গণমাধ্যমের খবরে, ইরান বলছে যে আমরা আপাতত হামলা বন্ধ করছি, তবে যদি ইসরায়েল আবার কোনো হামলা করে, ইরানে বা লেবাননে যদি কোনো হামলা করে, তাহলে আরও কঠোর ভাষায় জবাব দেওয়া হবে। এটা হচ্ছে আইআরজিসি পরিষ্কারভাবে বলে দিয়েছে। এরপরে নেতানিয়াহুকে ট্রাম্প ফোন করেছিলেন এবং নেতানিয়াহু কিন্তু খুব পরিষ্কার এক ধরনের হুমকি দিয়েই বলেছেন যে এই ক্ষেত্রে আমি যা বলবো সেটাকেই মানতে হবে এবং আমি ইরানের সাথে যে চুক্তি করব, সেই চুক্তি নেতানিয়াহুকে মেনে নিতে হবে, কারণ আমি যা বলবো সেটাই হবে। ডোনাল্ড ট্রাম্পের এটি হচ্ছে ভাষা এবং এই ভাষাতেই তিনি নেতানিয়াহুকে বলেছেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এখন যেই ইসরায়েল ফিলিস্তিনে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটালো, পুরো গাজাকে ধ্বংস করে দিয়ে সেটিকে একটি ধ্বংসস্তূপ বানিয়ে দিয়ে সেটিকে দখল করছে, সেই ইসরায়েল এখন ইরানের যে হামলার পরে এখন কিন্তু প্রত্যেকটা হামলার পাল্টা জবাব পাচ্ছে। এবং আজকে যে পরিস্থিতি ইরান ইসরায়েলে তৈরি করেছিল, যেগুলো পশ্চিমা গণমাধ্যম বলি বা অন্য মূলধারার গণমাধ্যম বলি খুব কমই রিপোর্ট করে, সেখানে কিন্তু আজকে তাদের নাগরিকরা রীতিমতো আতঙ্কে পড়ে গিয়েছিল। এবং ইরানের মিসাইল যখন ইসরায়েলে যায়, তখন পুরো শহরে যখন সাইরেন বাজে, তখন তাদের নাগরিকরা কিন্তু আতঙ্কে দিকবিদিক হয়ে গিয়েছিল। তো এই পরিস্থিতি কিন্তু এখন তৈরি হচ্ছে এবং এটি এখন যে আর চাইলেই মানে ফিলিস্তিনে যেটি ইসরায়েল করেছে সেটি ইরানে করে পার পেয়ে যাবে, সেটি কিন্তু আর হচ্ছে না। বরং উল্টো দেখা যাচ্ছে যে এখন ডোনাল্ড ট্রাম্প যখনই এই দুই পক্ষ পরস্পর হামলা করলো, অন্য সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়ে কোনো একটা অবস্থান নিয়ে নেন এবং ইসরায়েলের পক্ষ নিয়ে অন্যদিকে হামলা জোরদার করেন, ইরানের উপরে বা ফিলিস্তিনের উপরে হামলা জোরদার করেন। কিন্তু এবারে দেখা গেল যে যখনই হামলা হলো, তখন কিন্তু দুপক্ষকেই তিনি হুমকি দিলেন যে দুপক্ষকেই হামলা বন্ধ করতে হবে।
তার মানে এখানে মেসেজটা কিন্তু খুব পরিষ্কার বোঝা যায় যে এখানে ডোনাল্ড ট্রাম্প এখন চাপে আছেন এবং ভালো চাপে আছেন। ইসরায়েল চারিদিক থেকে কিন্তু একদিকে লেবানন থেকে হিজবুল্লাহ হামলা করছে ইসরায়েলের উপরে, হুতিরা এখানে বাবেল মানদেব প্রণালী সেটি বন্ধ করে দিতে চাচ্ছে, ইসরায়েলের জাহাজ চলাচল করলে সেখানে হামলা করা হবে বলা হচ্ছে। আবার ইরান বলছে, অর্থাৎ আবার আগে প্রকাশ্যে প্রকাশ্যে না হোক গোপনে যেভাবে বিভিন্ন আরব দেশের সহযোগিতা ইসরায়েল পেয়েছে, এখন কিন্তু সেই গোপন সহযোগিতাটাও আগের মতো আর ইসরায়েলের জন্য নেওয়া খুব সহজ হচ্ছে না, বা আরব দেশগুলোরও কিন্তু ইসরায়েলকে এখন আর ওইভাবে গোপন সহযোগিতা করাটাও কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে। যারা বা করছিলেন কিছু দেশ, আরব আমিরাতের নাম শোনা যায়, সৌদি আরব আগে কিছু করতো এরকম শোনা যায়, কাতারের কথা শোনা যায়, কিন্তু এইসব দেশগুলো কিন্তু এখন নতুন পথে হাঁটা শুরু করেছে। এরই মধ্যে এই নতুন পথে যে হাঁটছে এবং নিজস্ব চিন্তা যে তারা করছে এবং নিজস্ব নিরাপত্তার জন্য এখন যে আর শুধু আমেরিকাই বড় ফ্যাক্টর নয়, সেই ফ্যাক্টর যে এখন ইরান, সেই ফ্যাক্টর যে চায়না, সেই ফ্যাক্টর যে রাশিয়া, সেটি আরব দেশগুলো এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং তারা এখন বুঝতে পারছে যে তাদের নিরাপত্তার জন্য আরব দেশগুলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় ঘাঁটি তারা দিয়ে রেখেছে, তাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের কাছ থেকে লেটেস্ট প্রযুক্তির সব আধুনিক সমরাস্ত্র কিনছে, এই কোনো কিছুই কিন্তু তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারছে না। তাহলে কেন আরব দেশগুলো এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে এককভাবে নির্ভর করে তাদের এখানে ঘাঁটি রাখতে দিবে? কেন তাদের কাছ থেকে আবার লেটেস্ট প্রযুক্তির অস্ত্র কিনবে? সেই প্রশ্নটি কিন্তু এখন আসছে। এ কারণেই এখন কিন্তু আবার বিকল্প শক্তির সন্ধানও কিন্তু আরব দেশগুলো করছে। তার চেয়েও বড় কথা হলো যে তারা নিজস্ব শক্তির চিন্তা এখন মাথায় আনতে শুরু করেছে। তারা বিকল্প হিসাবে এখন চায়নার দিকে যেমন ঝুঁকছে, রাশিয়ার দিকে ঝুঁকছে এবং তুরস্কের কথা বলা হচ্ছে, তুরস্ক থেকেও অনেকে এই করছে। এবং যেটি সবচেয়ে বড় যে তাদের চিন্তার জগতে একটা বড় পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা হলো যে গালফ কান্ট্রিগুলো বা আরব দেশগুলো তারা কি করছে, এখন ন্যাটোর মতো নিজস্ব যেই গালফ ন্যাটো তৈরি করার একটা পরিকল্পনা করছে, যেটি আসলে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এক ধরনের চপেটাঘাত, তাদের বলা যায় তাদের উপর এক ধরনের চপেটাঘাত করা। ইসরায়েল আগে যেই কাণ্ডটা করেছে, যদি এই ধরনের একটা উদ্যোগ হয় এবং আরব দেশগুলো যদি গোপনে ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করে অনেক দেশ, তাহলে কিন্তু ইসরায়েল এখানে আর সেই আগের মতো ফনা তুলে দাঁড়াতেও পারবে না, আর সেই আক্রমণটা কিন্তু করতেও পারবে না। সেই অবস্থানটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে মুসলিম দেশগুলো বা আরব দেশগুলো সেই ঐক্যটা হবে কি না। তবে হোক বা না হোক, ইরান যে এখানে একটা বড় শক্তি হয়ে উঠেছে এরই মধ্যে সেটি প্রমাণ করেছে এই অর্থে দেখেন আপনারা, মার্কিন যুক্তরাষ্ট্র গত 4 দশকে যতগুলো দেশে রেজিম চেঞ্জ করেছে, সেই দেশগুলো কেউ কিন্তু তাদের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে পারে নাই। গাদ্দাফির পতনের পর লিবিয়া আর দাঁড়াতে পারে নাই, সাদ্দামের পতনের পর ইরাক আর উঠে দাঁড়াতে পারে নাই, তিউনিশিয়া আর উঠে দাঁড়াতে পারে নাই, এই দেশগুলোতে কিন্তু সিরিয়া কিন্তু উঠে দাঁড়াতে পারে নাই। কিন্তু দেখেন আপনি, ইরান আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তাদের শীর্ষ সব কমান্ডারদের হত্যা করার পরও এই যুদ্ধ তারা চালিয়ে নিয়েছে এবং এখন কিন্তু যেই অবস্থানে ইরান আছে, তারা কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে মানে বলা যায় যে এক ধরনের মানে যুদ্ধ এবং ডিপ্লোমেসি দুই দিক দিয়েই তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, বরং এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাপে পড়ে গেছে, ইসরায়েল বরং চাপে পড়ে গেছে। হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী এবং এই যে বিশ্বব্যাপী যেই বিশেষ করে আব্বাস আরাকচির যে মানে ডিপ্লোমেসি, সেগুলোর কাছে কিন্তু মোটামুটি বলা যায় এরা ধরাশায়ী হয়ে গেছে। এ কারণে একদিকে যেমন তাদেরকে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধবিরতি কন্টিনিউ করতে হচ্ছে, আলোচনাও কন্টিনিউ করতে হচ্ছে, আবার যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা হলো, সেই হামলার ক্ষেত্রেও কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর আগের মতো ইসরায়েলের পক্ষ নিয়ে ধুমধাম কিন্তু তারা কিন্তু আর আক্রমণ ইরানের উপর করতে পারে নাই, সেখানে তাকে কিন্তু শান্ত থাকতে হয়েছে। এটিই সবচেয়ে বড় মেসেজ যে আসলে ইরান একটা কিছু অর্জন করেছে এবং ইরান এমন একটা মানে অবস্থানে আছে যেখানে সে এখনও বার্গেনিং পয়েন্টে আছে, এটি নিয়ে কোনো বিতর্ক নেই। এবং ইরান, অনেকেই যেটি বলছেন, অনেক বিশ্লেষক বলছেন যে ইরান সত্যি সত্যি একটি নতুন শক্তি হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।